শেখ হাসিনার বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলে আপিল শুনানি 15 জুলাই। অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি। সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। দ্রুত আসামি গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে সোমবার ব্লকেট কর্মসূচি ঘোষণা। নগর ভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে চতুর্থ দিনের মতো কলম বিরতি। আমদানি রপ্তানির কার্যক্রম ব্যাহত। রাজনৈতিক বিরোধ সুষ্ঠু ভোটে বাধা হবে। ঐকমত্য কমিশনে জামাত সবার সঙ্গে আলোচনা করে জাতীয় সনদ, বললেন আলী রিয়াজ। স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ। এতক্ষণ প্রধান শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাব বিস্তারিত খবরে। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে আপিল বিভাগে আবেদনের শুনানি 15 জুলাই। রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এই শুনানির দিন ঠিক করেন। এর আগে দুদকের আইনজীবী মামলাটি সচল করার জন্য আবেদন করেন। 2007 সালের 2 জুলাই তৌফিকে ইলাহি চৌধুরী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2008 সালের 3 মার্চ ওই মামলার কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করে হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে মামলাটি অবৈধ ঘোষণা করে 2011 সালের 13 ফেব্রুয়ারি রায় দেয় উচ্চ আদালত। এর আগে দুদক মামলাটি প্রত্যাহার করে নেয়। প্রায় 19 বছর পর মামলাটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হলো। গণ অভ্যুত্থানে পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণীর নোটিশ জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে। একই সঙ্গে তার আয়কর নথির সাথে বাস্তবে তার সম্পদের হিসাব মেলাবে। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক। ইতোমধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগেও শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে দুদক। বার্জ মাউন্টেড দুর্নীতি মামলার বিষয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, প্রায় 19 বছর পরে মামলাটি সচল করার উদ্যোগ নেওয়া হলো, এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। অবৈধ সম্পদের অনুসন্ধানে কিন্তু দুদক এরই মধ্যে সেই ধারাবাহিকতায় কিন্তু এটিও একটি অংশ, এবং এটি বলা যায় যে এটি বেশ আগেই আপিলটি করা হয়েছিল এবং সেটির নতুন তারিখ দেওয়া হয়েছে 15 জুলাই। এটি অ্যাপিলেট ডিভিশনে এ বিষয়ে শুনানি হবে। মূলত এই বার্জ মাউন্টেনের যে বিদ্যুৎ কেন্দ্র, এটি খুলনায় স্থাপন করা হয়েছিল এবং এই মামলাটি কিন্তু দুদক করেছিল 2007 সালে, অর্থাৎ আগের যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেই সময় মামলাটি করেছিল। এই মামলায় আমরা যতটুকু খোঁজ পেয়েছি তখন কিন্তু 6-7 জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণও হয়ে গিয়েছিল।
পরবর্তীতে যখন এই সরকার ক্ষমতায় আসার পরে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আসে এবং হাইকোর্টে যখন তারা এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারা আপিলে আসে, তখন হাইকোর্টে এটা একটা রুল জারি হয়। রুলের পরে শুনানির পরে রুল নিষ্পত্তি করে এই মামলাটিকে অবৈধ ঘোষণা করে দেয়। এই ছিলেন তার সাথে তৎকালীন সেই শেখ হাসিনার সরকারের উপদেষ্টা তৌফিক এলাই ছিলেন, একই সাথে সামিট গ্রুপের যিনি চেয়ারম্যান এবং এমডি আজিজ খান, ফরিদ খান, তারাও এই মামলার কিন্তু আসামি ছিলেন। অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যে অনিয়ম হয়েছে সেই অনিয়মের বিষয়টি হাইকোর্টের আগে ওই মামলাটি সেই সময় অবৈধ ঘোষণা করেছিল। এখন রাষ্ট্রপক্ষের কাছে সেই সময় যেই কার্যক্রম চলেছে সেগুলোর বিরুদ্ধে তারা এসছেন আপিল বিভাগে। তারা চান যে এই মামলাটি আবার সচল হোক। সচল হলে সেই সময় কি কি অনিয়ম হয়েছে খুলনায় বার্জ মাউন্টেন অর্থাৎ এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে সেই বিষয়গুলো সামনে আসবে। এই বিষয়গুলো নিয়ে আইনজীবীরা যেটি বলছেন যে তখন যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেই সময় আদালতকে ব্যবহার করা হয়েছে, অনেক কিছুই হতে পারে। তো সেই বিষয়টি যখন অ্যাপিলেট ডিভিশনে 15 জুলাই শুনানি হবে তখন এগুলো উঠে আসবে যে কেন, কিসের ভিত্তিতে সেই সময় হাইকোর্ট এই মামলাটিকে অবৈধ ঘোষণা করেছিল এবং এক পর্যায়ে দুদক কিন্তু সেই মামলা প্রত্যাহার করেও নিয়েছিল। এখন যেটি আপিল বিভাগের শুনানির পরে যদি এই মামলা আবার সচল হয় সেক্ষেত্রে এটি আবার কিন্তু বিচারিক আদালত থেকে আবার শুরু হবে, কারণ সেই সময় এই মামলার অনেক দূর অর্থাৎ 6 জনের সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ হয়ে গিয়েছিল এবং এই অনিয়মের সাথে আরো কারা কারা জড়িত শেখ হাসিনার সাথে সেই বিষয়গুলো নিশ্চয়ই আদালতে আসবে। আসলে শেখ হাসিনা সহ অন্যরা এই মামলায় তারা দুর্নীতি করেছেন কি করেননি সেই বিষয়গুলো নিশ্চয়ই দুদকের কাছে, আমরা যতটুকু খবর পেয়েছি যে তাদের কাছে সেরকম তথ্য প্রমাণ রয়েছে বিধায় তারা এই মামলাটি আবার সচল করতে চান। এখন 15 জুলাই দেখা যাক সেই মামলাটি আবার পুনরুজ্জীবিত হয় কিনা। বার্জ মাউন্টেন দুর্নীতি মামলার বিষয়ে হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচারে প্রয়োজনীয় সবকিছু করা হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত অভিযান পরিচালনায় গণপূর্ত মন্ত্রণালয় কমিটি করেছে জানান তিনি। সাম্য হত্যার বিচারের দাবিতে বেলা 11টায় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে একথা বলেন ভিসি। কর্মসূচি শেষে দুপুর 12:30টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নানান স্লোগান দেন তারা। এদিকে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি চললেও ক্লাস পরীক্ষা স্বাভাবিক রয়েছে। গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের পাশের সড়কে ছুরিকাঘাতে নিহত হন শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমরা অ্যাকশন নেওয়া শুরু করেছি। ইতিমধ্যে আমাদের পেছনে রাজুর পেছনের যে দেয়াল পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়মিতভাবে রেইডের প্রক্রিয়া শুরু হয়েছে, অলরেডি 2বার রেইড হয়েছে, কিন্তু এর আগেও আমরা রেইড করেছিলাম। এটা করার দায়িত্ব মূলত সিটি কর্পোরেশন এবং আমাদের গণপূর্ত মন্ত্রণালয়, তারা সেটি করছে, আমাদের প্রতিনিধি কাছে থাকছে। এবার একটা বিশেষ কমিটি তারা তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, শাহবাগ থানার সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন, তারা এখন কি বলছেন এবং থানায় একটি বৈঠক চলছিল সে বিষয়ে একটু জানাবেন, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। শাহবাগ থানার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ সমাবেশ করছিল। পরবর্তীতে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সেখানে শাহবাগ থানার পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করে। বৈঠকের পরে তারা সেখান থেকে সরে যায়। এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল, বিক্ষোভ কর্মসূচি। আমরা সেই চিত্র দেখাচ্ছি। বলছে যে 5 দিন পার হয়ে গেল, শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন এবং সেই বিক্ষোভ সমাবেশ থেকে তারা যেটি জানান
যে 5 দিন পার হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের যে মূল আসামি তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এটি একদমই পুলিশের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা। সেখানে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা বলছেন যে এই বিচার যতদিন পর্যন্ত নিশ্চিত করা না হবে, সাম্য হত্যাকাণ্ডের বিচার যতদিন পর্যন্ত নিশ্চিত করা না হবে, ততদিন পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। আর একই দাবিতে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তারাও গত 5 দিন ধরে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করেন। সেই মিছিলটি পুরো ক্যাম্পাস এখন প্রদক্ষিণ করছে। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি রোকেয়া হলের সামনে গিয়ে ভিসি চত্বরের সামনে হয়ে এখন রয়েছে বিজনেস ফ্যাকাল্টির সামনে। এখান থেকে তারা অপরাজয় বাংলার সামনে গিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করবেন এবং তারা যেটি বলছেন যে হত্যাকাণ্ডটি ঘটেছে এটি ক্যাম্পাসের প্রক্টর এবং ভিসির ব্যর্থতা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিকভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছে না দাবি করে তারা ভিসি এবং প্রক্টরের পদত্যাগও দাবি করছেন। তারা বলছেন ক্যাম্পাসকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করতে হবে। সাধারণ শিক্ষার্থীরাও বলছেন যে ক্যাম্পাসকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ করতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সীমিত করতে হবে। বহিরাগতরা যাতে যেকোনো সময় প্রবেশ না করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম সাম্য হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। দিকে ঢাকা দক্ষিণের নগর ভবনে সেবা বন্ধে সোমবার ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন ইশরাকের সমর্থকেরা। দুপুরে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়। এর আগে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে সকাল 10টা থেকে বেলা 1:30 পর্যন্ত বিক্ষোভ করেন তার সমর্থকেরা। কর্মসূচিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও পদত্যাগ দাবি করেন তারা। আন্দোলনের কারণে বন্ধ ছিল নগর ভবনের সেবা কার্যক্রম। এছাড়া ওই সড়কে যান চলাচলও ব্যাহত হয়। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরের চতুর্থ দিনেও কলম বিরতি করছেন কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া বিকাল 3টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সকাল 9টা থেকে কলম বিরতি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। কলম বিরতির ফলে কোনো ধরনের অফিস কার্যক্রমে অংশ নিচ্ছেন না তারা। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। কর্মকর্তারা জানান কর্মসূচির নির্ধারিত সময় শেষে আবারও শুরু হবে স্বাভাবিক কার্যক্রম। তারা বলেন ঐক্য পরিষদের পক্ষ থেকে যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে প্রস্তুত তারা। তবে এমন বাস্তবতায় সরকারের সঙ্গে আলোচনা করে অচলাবস্থা নিরসন চেয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কলম বিরতি আসি এবং করঞ্চলগুলো সকল করঞ্চলগুলো পক্ষ থেকে যেরকম পালন করতেছে আমরাও সেভাবে পালন করতেছি। আমরা এই কার্যক্রমে আছি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের 9টা থেকে 3টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে চতুর্থ দিনের মতো কলম বিরতি পালন করেছে চট্টগ্রাম কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে বিকেল 3টা পর্যন্ত। কর্মবিরতির কারণে চট্টগ্রাম কাস্টমস হাউসে সকাল থেকে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। তৈরি হচ্ছে শুল্কায়নে ধীর গতি, যার প্রভাব পড়ছে বন্দরে যথাসময়ে আমদানি রপ্তানি পণ্য লোডিং আনলোডিংয়ে। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। দ্রুত সমস্যার সমাধানের সব পক্ষকে কাজ করার আহ্বান তাদের। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে কলম বিরতির মধ্যেও আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট ও রপ্তানি এই 3 ধরনের কার্যক্রম চালু আছে। এখানে কোনো কাজ হচ্ছে না, না হওয়াতে আপনার প্রতিদিনের আমদানি রপ্তানি সমস্ত কাজই বিঘ্ন করতেছে। ফোর্টে যে ড্যামারেজ আসতেছে এক্সপোর্ট এবং ইম্পোর্টেড, এই টাকাগুলো সিএনএফ দিবে না, কাস্টমসও দিবে না, এটা দিবে দেন এক্সপোর্টার এবং ইম্পোর্টার। এনবিআর বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে চতুর্থ দিনেও কলম বিরতি কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়ে আরো জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি তৌহিদ রানার কাছে। তৌহিদ রানা, কলম বিরতির ফলে কি প্রভাব পড়ছে আসলে সেবা গ্রহণে বা কর্মে, বিস্তারিত জানাবেন, সবশেষ পরিস্থিতি কি? হ্যাঁ, জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে যে জারি করা অধ্যাদেশ এটি বাতিলের প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তারা এই কর্মসূচি পালন করছে। চতুর্থ দিনের মতো এই কর্মসূচি কিন্তু অব্যাহত আছে সারা দেশে।
ঠিক আমি এখন এই মুহূর্তে আছি সেগুনবাগিচা একটি কর অঞ্চলে। এখানে এসে আমরা সকাল থেকে যেটা দেখেছি যে এখানে সেবাগ্রহীতা যারা এসেছেন তারা কিন্তু অনেকেই সেবা না পেয়ে কিন্তু ফেরত যেতে হয়েছে। কারণ এখানে যেহেতু সকাল ৯টা থেকে কলম বিরতির কর্মসূচি চলছে, তারা এখানে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু কোনো ধরনের কার্যক্রমে অংশ নেননি। পাশাপাশি অন্যান্য দিনের যে স্বাভাবিক যে সেবা, সেই সেবা কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে এবং সেবাগ্রহীতার পরিমাণের কথা যদি বলি, সেবাগ্রহীতার সংখ্যা প্রতিদিন স্বাভাবিকভাবে যে পরিমাণ সেবাগ্রহীতারা আসেন এইসব কর অঞ্চলগুলোতে তাদের যে টিন সার্টিফিকেট নেওয়া এবং যে রিটার্ন জমা দেওয়া সহ অন্যান্য ব্যবসায়িকদের যে সকল কার্যক্রম আছে, এখানে কর দেয়া এবং ভ্যাট ট্যাক্সের বিষয় আছে, সব কিছু মিলে যেই পরিমাণ মানুষজনের আনাগোনা থাকে সেটি কিন্তু গত 2 দিন ধরে আমরা কিন্তু খুব কম লক্ষ্য করছি। এনবিআর কর্মকর্তারা এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন সেবাগ্রহীতার পরিমাণ কিছুটা কমেছে। কারণ হচ্ছে তারাও এর মধ্যে অবগত হয়েছেন যেহেতু কলম বিরতি চলছে, কার্যক্রমে একটা স্থবিরতা এবং ধীরগতি আছে, সেক্ষেত্রে অনেকে কিন্তু এখানে আসছেন না। যারা একেবারে প্রয়োজনীয় তারা এসে কিন্তু সেবা পাচ্ছেন না এবং তাদেরকে আবার এনবিআর কর্মকর্তা বুঝিয়ে বলছেন যেহেতু 3টার পরে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে, সেক্ষেত্রে 3টা পর্যন্ত অপেক্ষা করার কথা বলছেন এবং এনবিআর কর্মকর্তারা 3টার পর থেকে তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার পরপরই তাদের সেবা যারা নিতে এসছেন তাদেরকে সেবা দিচ্ছেন। এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু সারা দেশে এই কর্মসূচি চলছে এবং আপনি জানেন যে এই রাজস্ব বিভাগটিকে আলাদা করার পর থেকে যে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, এতে করে রাজস্বের যে স্থবিরতা এবং রাজস্ব আহরণের যে স্থবিরতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনি জানেন বাজেটের শেষ সময়গুলোতে এসে কিন্তু একটা রাজস্ব ঘাটতি দেখা যায়, সেই ঘাটতি পূরণে কিন্তু প্রতিদিনই 2000 কোটি টাকার উপরে কিন্তু রাজস্ব বোর্ডকে আদায় করতে হয়। সেক্ষেত্রে এই কার্যক্রমে কিন্তু যদি এভাবে ব্যাহত হয় এবং আন্দোলন যদি অব্যাহত থাকে, তাহলে বাজেটের যে ঘাটতি পূরণ সেটি কিন্তু লক্ষ্যমাত্রা পূরণে কিন্তু একটি ব্যাঘাত ঘটতে পারে। তো হিজরানা, আপনি সাথেই থাকবেন। এবার আমরা চট্টগ্রামে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। চট্টগ্রামের পরিস্থিতি আমাদের জানাবেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলছেন যে তারা সরকারের সাথে আলোচনা করে অচল অবস্থা দূর করতে চান, সেক্ষেত্রে কি কোনো সাড়া মিলেছে কিনা? এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। আমরা এখানকার যারা আন্দোলন করছেন তারা গত 4 দিন ধরে গত 3 দিন ধরে এবং আজকেও আমরা চেষ্টা করেছি তাদের সাথে কথা বলার জন্য, যে তারা কোনো ধরনের গণমাধ্যমের মুখোমুখি হতে চাননি। তারা বলছেন কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচি দেওয়া হচ্ছে সেই কর্মসূচির আওতায় তারা তাদের কলম বিরতি চালিয়ে যাচ্ছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি চট্টগ্রাম কাস্টমস হাউসের যে কক্ষগুলো রয়েছে কর্মকর্তাদের কর্মচারীদের, সেখানে কোনো ধরনের কাজই তারা করছেন না। তাদের যে সেবা দেওয়ার যে কার্যক্রম রয়েছে সেটি থেকে তারা বিরত রয়েছেন। আমরা সকাল থেকে আসলে দেখছি যারা সেবাগ্রহীতা আছেন এখানে কাস্টমস হাউসে ঘুরছেন ফিরছেন, কিন্তু তারা তাদের যে সেবার জন্য এই কাস্টমস হাউসে এসেছেন সেটি কোনোভাবেই তাদের করতে পারছেন না। এবং তারা বলছেন গত 3 দিন এবং আজকে সহ 4 দিন, এই 4 দিন ধরে তারা সকাল থেকে 3টা পর্যন্ত এভাবে ঘুরছেন, কিন্তু তাদের যে কাজের কার্যক্রম সেটি আসলে তারা কোনোভাবে করতে পারছেন না। ফলে আমদানি কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। তারা বলছেন যে এটির প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। যদিও চলতি বছরের এই 10 মাস পর্যন্ত এখন পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস দিয়ে 63,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে এবং এই 4 দিনের কারণে যে কর্মবিরতি চলছে এবং সেটি যদি চলমান থাকে সেক্ষেত্রে রাজস্ব আদায়ে কিছুটা ব্যাঘাত ঘটবে বলে তারা বলছেন এবং সেটি হয়তো যে কাস্টমস হাউসের যে লক্ষ্যমাত্রা রয়েছে, বাজেট লক্ষ্যমাত্রা, সেটিতেও প্রভাব ফেলবে। আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন যে তাদের যে কন্টেনার ওঠানামা কার্যক্রম অর্থাৎ ডেলিভারি কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে। তবে যেহেতু বিকেল 3টার পর থেকে আমদানি কার্যক্রম স্বাভাবিক হয়, ফলে সেক্ষেত্রে কিছুটা জট তৈরি হচ্ছে, বিলম্ব তৈরি হচ্ছে এবং তারা বলছেন যে তারা সরকারের পক্ষ থেকে হয়তো বা কর্মচারীদের যে কলম বিরতি সেটি হয়তো প্রত্যাহার করে নিলে বা কর্মসূচি এনবিআর বিলুপ্ত করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতি পালন করছেন। এই বিষয়ে ঢাকা ও চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে ঐকমত্য কমিশনে মত দিয়েছে জামাত। সেই সাথে রাষ্ট্রীয় প্রধান আর দলীয় প্রধানও একজন হতে পারবেন না বলেও মত দলটি। রোববার ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে বলে শঙ্কা জানান। সকালে সংস্কার বিষয়ে জামাতে ইসলামীর সাথে 2য় দফা আলোচনা শুরুতে এসব কথা জানান তারা। আলী রিয়াজ বলেন, আগামী 2-3 দিনের মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফার আলোচনা শেষ হবে। শিগগিরই দ্বিমত হওয়া বিষয়গুলো সমাধানের আশা জানান তিনি। সব দলের সাথে আলোচনা করে জাতীয় সনদ হবে বলেও জানান আলী রিয়াজ। পরে জামাতের নায়েবে আমির বলেন, শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায় জামাত। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় অস্থিরতা দেখা যাচ্ছে বলেও জানান তিনি।
যে সমস্ত ইস্যুগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পলিটিক্যাল স্টেবিলিটি এবং ফেয়ার ইলেকশনের জন্য, প্রপার ইলেকশনের জন্য, সেগুলোকে গুরুত্ব দিয়েই আমি মনে করি একটা সিদ্ধান্ত চূড়ান্ত হওয়া দরকার এবং যথাশীঘ্র সম্ভব এরপরে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে যা থাকছে। স্থলবন্দর দিয়ে ভারত পোশাক আমদানি নিষিদ্ধ করায় বিপাকে ব্যবসায়ীরা, ছোট ব্যবসায়ীরা বেশি সমস্যায়। ধান চাল সংগ্রহ অভিযান নিয়ে আগ্রহ কম কৃষকের, পরিবহন খরচ সহ পোহাতে হয় নানা ঝক্কি। ফরিদপুরে বজ্রপাতে আগুন লেগে তুলার গোডাউন পুড়ে গেছে। শনিবার রাতে সদর উপজেলার কানাইপুর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাতে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের খেজুর গাছের উপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। এ সময় গাছের অংশবিশেষ গোডাউনের উপর পড়লে আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় তুলার গোডাউন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আধা ঘন্টার কালবৈশাখীতে মেহেরপুরে আমলিচু সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যায় 2 উপজেলায় তাণ্ডব চালায় কালবৈশাখী। কৃষকরা জানান আধা ঘন্টার ঝড়ে নষ্ট হয়েছে মাঠের কলা, ধান ও পেঁপের ক্ষেত। কিছু জায়গায় মাটির সঙ্গে হেলে পড়েছে কলা ও ধান ক্ষেত। চাষিরা জানিয়েছেন ঝড়ে 40 থেকে 50% আমলিচু ঝরে পড়েছে। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কায় তারা। এদিকে ঝড়ের তাণ্ডবে গতকাল সন্ধ্যা থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন মেহেরপুর শহর, সদর ও মুজিবনগর উপজেলা। সড়কে গাছপালা ভেঙে ব্যাহত হচ্ছে চলাচল। ভারত কোনো পূর্ব ঘোষণা না দিয়ে শনিবার বাংলাদেশ থেকে স্থলপথে তৈরি পোশাক আমদানি বন্ধ করায় বিপাকে ব্যবসায়ী, পরিবহন ও বন্দর সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞার কারণে বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। ব্যবসায়ীরা বলছেন ভারতের এমন সিদ্ধান্তে সমুদ্রপথে পণ্য রপ্তানিতে সময় লাগবে 14 দিন বেশি, আর পরিবহন খরচ হবে দ্বিগুণ। শনিবার রাতে হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে তৈরি পোশাকসহ কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। নির্দেশনায় জানানো হয় এসব পণ্য কলকাতা ও মুম্বাইয়ের জওহরলাল নেহেরু সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। ভারতের এই নিষেধাজ্ঞার জেরে বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানি পণ্যবাহী শতাধিক ট্রাক। এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক পত্রের মাধ্যমে তাদের এই বেশ কয়েকটি পণ্য আমদানিতে বন্দরে নিষেধাজ্ঞা জারি করেছে। তার মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে গার্মেন্টস সামগ্রী রপ্তানিতেও তালিকাভুক্ত হয়েছে। এই সমস্ত পণ্যের গেট পাস ইস্যু না করায় এই পণ্য ভারতে রপ্তানি সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ হওয়ায় সমুদ্রপথে পণ্য পরিবহনের সময় ও খরচ দুটোই বাড়বে। বিশেষ করে ছোট রপ্তানিকারকেরা এই নিষেধাজ্ঞার কারণে বেশি সমস্যায় পড়বেন বলছেন তারা। স্থলবন্দর দিয়ে রপ্তানি হলে দিনে দিনে গাড়ি অফিসে চলে যায়, আর সমুদ্র বন্দর তো যেতে হলে 15 থেকে 20 দিন সময় লাগবে। এক্ষেত্রে অনেক ড্যামেজ বেশি হবে, রপ্তানিকারকরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। গত মাসে ভারত থেকে স্থলপথে তুলা আমদানির উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিতের পর এমন সিদ্ধান্ত নেয় ঢাকা। এর 1 মাসের মাথায় স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল দিল্লি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারের ধান চাল সংগ্রহ অভিযান তেমন সাড়া ফেলতে পারছে না কৃষকদের মধ্যে। সরকারি গুদামে ধান চাল দেয়ায় পরিবহন খরচ সহ নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় কৃষকদের। আর দামও বাজারের মতো নয়, তাই হাটে বা ব্যাপারীদের কাছে ধান বিক্রিতে আগ্রহ বেশি কৃষকের। সরকারি সংগ্রহ অভিযানের জন্য এবার ধানের দাম বাড়িয়ে প্রতিমণ 1440 টাকা নির্ধারণ করা হয়েছে। এরপরও সরকারি গুদামে ধান দেয়ায় আগ্রহ কম নাটোরের কৃষকদের। সরকারের ওই গোডাউনে ধান দিতে গেলে সারাদিন বসে থাকা লাগে, আমার দিনই অব্যয় কামাই। ইউনোর সই আনা লাগে, ব্যাংকে অ্যাকাউন্ট করা লাগে,
তারপরে 7 দিন পরে টাকা আনা লাগে, বিভিন্ন ঝামেলা। বাড়ির ধান বেচবো, ব্যাপারে আসবি, সিটে খারাপ কিছুই দেখে না, ভিজা ওইভাবে বেচে লগর টাকা পাই। কুষ্টিয়ার চাষিরা বলছেন, সরকারকে ধান দিতে ভালো করে শুকিয়ে পরিবহন খরচ দিয়ে নিতে হয় গুদামে। অন্যদিকে ভেজা শুকনো সব ধরনের ধানই ব্যাপারীরা নিয়ে যান বাড়িতে এসে। তাই সরকারের কাছে ধান বিক্রির চেয়ে ব্যাপারীদের কাছে ধান দেয় ঝক্কি কম। সোনালী ব্যাংকে টাকা তুলতে হবে, সেখানে ঝামেলা আমি 4-5 দিন ঘুরলাম। সরকারকে ধান নিতে হলে চাষির তার প্রান্তে আসতে হবে। পাবনার হাট বাজারে মোটা ধান 1270 টাকায় ও চিকন ধান 1600 টাকা মনে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, সরকারি গুদামে বাজারের চেয়ে দাম কম, সঙ্গে ঝক্কি ঝামেলাও বেশি। আবার ধান দেওয়ার পর টাকা পেতে অপেক্ষা করতে হয় বেশ কয়েকদিন। সকালে এবারে আরো 5 কেজি ধান কমে যাবে, তাতে দেখা যাচ্ছে 1700 টাকা পড়ে যায়। 1440 টাকা কিভাবে কৃষক ধান দেবে? দালালের মাধ্যমে কিছু দেওয়া লাগে, সে গোডাউনের লগর টাকা পায়নি। একই অবস্থা লালমনিরহাট, রাজশাহী সহ অন্যান্য জেলাতেও। তবে খাদ্য অধিদপ্তরের আশা, ধানের দাম বাড়ানোর পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের নানা উদ্যোগ এবার সংগ্রহ বাড়াবে। ধান কেনার সরকারের টার্গেটই থাকে মূলত কৃষক যাতে প্রকৃত মূল্য পায়। আর যখন কৃষক প্রকৃত মূল্য পায় তখন আর সরকারকে ধান দিবে না, বাট আমরা মিল থেকে যেহেতু চাল কিনি আমাদের ওই টার্গেটটা ফিল আপ হয়ে যায়। প্রয়োজনে আমরা ধানকে কনভার্ট করে চালে রূপান্তর করে সেটা সংগ্রহ করি। চলতি বছর রাজশাহী অঞ্চলে 54,000 মেট্রিক টন ধান ও 2,71,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাকসু নির্বাচনের আচরণবিধি, খসড়া ভোটার তালিকা পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন থেকে আসলে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিচ্ছেন বা দাবি করছেন, একটু বিস্তারিত জানাবেন। এখানের যে মূল বিষয়টি সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন, সেই নির্বাচনটির একটি নির্ধারিত তারিখ ঘোষণা এবং যে রোডম্যাপ রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি ঘোষণা করেছে গত ফেব্রুয়ারি মাসে, সেটি কার্যকর করার মূল দাবিটাই হচ্ছে তাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি। মূল কথা হচ্ছে তারা রাকসু নির্বাচনটি চাই। এখানে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাকসু নির্বাচন সেটি 35 বছর আগে হয়েছে। 1989 সালের যে কমিটি, তারপরে আর এখানে কোনো নির্বাচন হয়নি। অর্থাৎ নির্বাচন যেটি রাকসু প্রতিষ্ঠার পর থেকে মাত্র 14টি নির্বাচন হয়েছে, এরপর থেকে নির্বাচন হয়নি। তখন থেকে অকার্যকর এই সাধারণ শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সংগঠনটি। এখন এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা বহু বছর ধরে দাবি জানিয়ে আসছিল যে রাকসু নির্বাচনের জন্য, কিন্তু বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে রাকসু নির্বাচন তারা দিতে চায়, কিন্তু বাস্তবে এটি বাস্তবায়ন হয়নি। তবে যেটি ছাত্র আন্দোলনের পর 5 আগস্টের পরে বর্তমান প্রশাসন যখন দায়িত্ব গ্রহণ করছে, এরপরেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করে। সেই রোডম্যাপটি ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল যে আগামী জুন মাসের শেষ সপ্তাহ নাগাদ এখানের রাকসু নির্বাচন তারা করতে চায়। এই জন্য তারা যে খসড়া ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচন কমিশন গঠন, এইসব যে কার্যক্রম থাকে সেগুলোর যে নির্ধারিত রোডম্যাপ দিয়েছিল, এরই মধ্যে কিন্তু সেগুলো ব্যর্থ হওয়া শুরু হয়েছে। তার নির্ধারিত তারিখ অনুযায়ী সেগুলো হয়নি। এই এখন যে সময়টা চলতেছে সে অনুযায়ী রাকসু নির্বাচনের যে খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সেই খসড়া ভোটার তালিকাটাও প্রণয়ন করা হয়নি। তবে এই পর্যন্ত যেটি দেখছি যে এখানে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আগামী জুন মাসের মধ্যে এই রাকসু নির্বাচন না হলেও তারা জুলাই মাসের মধ্যে এই নির্বাচনটি করতে পারবে বলে তারা আশা করছেন। আসলে রোডম্যাপ অনুযায়ী প্রত্যাশিত কার্যক্রম না হয় শিক্ষার্থীরা মানববন্ধন করছেন। রাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মানববন্ধনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। ঈদুল আজহা উপলক্ষে নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে নতুন কোচ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কারখানায় বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা। এবার এখান থেকে 100টি কোচ মেরামত হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই সবগুলো কোচ বুঝিয়ে দেওয়ার লক্ষ্য রেলওয়ের। ঈদ সামনে রেখে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে চলছে রেলের কোচ মেরামত, রং করার কাজ। সৈয়দপুর রেলওয়ে কারখানায় বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা। সাধারণত প্রতি মাসেই 30 থেকে 32টি কোচ এই কারখানায় মেরামত করা হয়। ঈদ উপলক্ষে এ সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। নিয়মিত ট্রেনের পাশাপাশি বিশেষ ট্রেন চলাচলে বহরে যুক্ত করা হয় অতিরিক্ত কোচ। এবছর কোরবানি ঈদ সামনে রেখে 100টি কোচ মেরামতের লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। গাড়ি আউটটান দেই, তাতে মনে করেন যে আমরা খুব কষ্ট, যা বলা শারীরিক খুব পরিশ্রম হয়। গভর্নমেন্টের প্রতি আমাদের আকুল আবেদন এটাই, যদি অবলম্বন লোক নিয়োগ দেওয়া না হয়
তো বর্তমান রেলের যে অবস্থা, সামনে আর করুণ অবস্থা হবে। আমি একা কাজ করি, যদি দুইজন লোক থাকতো, একজন সকালে করতাম একজন বিকালে করতাম, তাহলে আমাদের কাজটা আরও হালকা হতো। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের আগে সবকিছু প্রস্তুতির আশা কর্তৃপক্ষের। মূলত অন্যান্য সময়ের তুলনায় ঈদে আমাদের আউটটার্ন কোচ সংখ্যা একটু বেশি হয়ে থাকে, প্রতি বছরই এমনটি হয়। এবং এমনটি হয় আমরা মূলত এই সময়টি স্টাফদের ওভারটাইম এবং তাদেরকে অন্য কিছু সুবিধা দিয়ে আমরা তাদের দ্বারা বাড়তি কাজ করিয়ে নিই। ঈদ উপলক্ষে এরই মধ্যে ট্রেনের ৭৯টি কোচ মেরামত শেষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।